মামলা হলে মামলা হবে, যদি সেটা বিচারপতি গ্রহণ করেন সেই মামলা সওয়াল জবাব হবে। এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায়, যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে। আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা অভিসন্ধি বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমরা কারো কারো ক্ষেত্রে দেখেছি, এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। কে কোথায় মামলা হচ্ছে বা না, মামলা হলে হবে, সেখানে এসএসসি যারা প্যানেলিস্ট লয়ার আছেন তারা লড়বেন। দেখুন, বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে নিয়োগটা করতে না পারে। সেটা বিরোধীদের দিক থেকে বিরোধীরা যারা চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ। আমাদের কাজ নিয়োগ দেওয়া, আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া। বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়। কেউ ভাবতে পারেন এই হাইকোর্টে এসছে, আমি মনে করি না যে কোনো বিচারপতি ওইভাবে বায়াস হতে পারে, এটা আমার বিশ্বাস, কারণ ওটা আইন, বিষয়টা আইন নিয়ে কথা হবে। নন্দীগ্রামে সরাসরি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন ফ্রেশারদেরকে, নতুনদের 16 সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই, যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে। অর্ডারে ক্লিয়ার লেখা ছিল নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না। গরিত অপরাধ করেছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোনো রোল নেই, এসএসসির কোনো রোলই নেই। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য, এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন। কলকাতা হাইকোর্টই টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, যা বেরিয়েছে, যা ধরেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে বিষয়টাকে সামনে এনেছেন। এবং নিশ্চিতভাবে আমাদের সাংসদ বলে বলছিলাম, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা, যে জাস্টিস লফুল ভূমিকা ছিল, তাকেও লোক চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে। এসএসসি নিয়োগ জটিলতা কিন্তু এখনো কাটেনি। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কাদের কাদের নিয়োগ করা হয়েছিল, এবার কলকাতা হাইকোর্ট আগামী 10ই ডিসেম্বরের মধ্যে সেই তালিকা পেশের জন্য এসএসসি কে নির্দেশ দিয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার, রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টকে আজকে এই নির্দেশ দিতে হয়েছে, তার কারণ হলো ইতিমধ্যেই চিহ্নিত অযোগ্যদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আদালতে হোক বা তাদের ওয়েবসাইটে হোক, যেখানে যেখানে প্রকাশ করা হয়েছে, সেই তালিকা দেখে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি এটা খুঁজে পাচ্ছেন না যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছিলেন বা কারা কারা নিয়োগপত্র হাতে পেয়েছিলেন, সেটা কিন্তু তিনি তার কাছে এখনো স্পষ্ট নয়। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কারা কারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছিলেন বা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন, সেই তালিকা এখনো পর্যন্ত পেশ করা সম্ভব হয়নি। এবং সেই কারণেই কিন্তু, সেই সঙ্গত কারণেই কলকাতা হাইকোর্টের কাছে নতুন যে মামলাগুলি হয়েছে, সেই মামলায় এই অভিযোগ করা হয়েছিল যে 2016 সালের প্যানেল থেকে যারা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছিলেন এবং যাদের চিহ্নিত অযোগ্য বলে পরিগণিত হওয়ার কথা, তারা নতুন এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়াতেও সমানভাবে অংশগ্রহণ করছেন এবং তাদেরকে ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের জন্য ডাকাও হয়েছে। ফলে তারা আশঙ্কা করছেন যে নতুন যে 2025 সালের নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু স্বচ্ছতার সঙ্গে হবে না। ফলে সেই কারণেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি আগামী 10ই ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের কাছে এই তালিকা চেয়ে পাঠিয়েছেন যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছিলেন বা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিলেন, সেই তালিকা তিনি চেয়ে পাঠিয়েছেন এবং সেটা স্কুল সার্ভিস কমিশনকে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। তার পাশাপাশি
পাশাপাশি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে বলা হয়েছে যে যারা যে অভিযোগ করা হচ্ছে যে সেই সময় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই সমস্ত শিক্ষক বা চাকরি প্রার্থীদের ভাগ্য এই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করবে। সেই নির্দেশও আজকে কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে। তার পাশাপাশি তুমি জানো যে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। ফলে নতুন এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সেই কথা কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছেন। এবং তিনি বলেছেন যে 2025 সালের যে পরীক্ষা অর্থাৎ ক্লাস 9-10 এবং ক্লাস 11-12 যে পরীক্ষা ইতিমধ্যে লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে, তার যে ওএমআর শিটগুলো রয়েছে, সেই ওএমআর শিটগুলো কিন্তু অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এখন স্কুল সার্ভিস কমিশনের যুক্তি ছিল এই যে বিপুল কর্মকাণ্ড চলছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। এই যে বিপুল কর্মকাণ্ড চলছে, সেই কারণেই তারা এখনো পর্যন্ত এই ওএমআর শিট আপলোড করতে পারেননি। কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন প্রত্যেকের কাছে তাদের ওএমআর শিটের কপি রয়েছে। ফলে অস্বচ্ছতার কোনো জায়গা রয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন মনে করছে না। কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য হচ্ছে যে যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, সেই কারণেই প্রথম দিন থেকে যাতে এই গোটাটা স্বচ্ছতার সঙ্গে হয় এবং গোটা এই পরীক্ষার পর্ব বা ইন্টারভিউ বা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়ে যাওয়ার পরে, সবটা মিটে যাওয়ার পরে এখন নতুন করে যদি কোনো অভিযোগ আসে বা কোনো আইনি জটিলতা তৈরি হয়, সেই পরিস্থিতি যাতে উদ্ভূত না হয়, তার কারণেই প্রথম দিন থেকে এই গোটা প্রক্রিয়াটা স্বচ্ছতার সঙ্গে করতে হবে। এই মন্তব্য কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছেন। ফলে আগামী 10ই ডিসেম্বর এই মামলাগুলির একত্রে শুনানি হবে এবং তারপরে পরবর্তী পর্যায়ে যে নির্দেশ রয়েছে সেটাও যেমন দেওয়া হবে। তার পাশাপাশি এই যে তালিকা রয়েছে যে কারা কারা অযোগ্যরা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ। একেবারেই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কলকাতা হাইকোর্ট ফের কিন্তু কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। গতকালই আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট, যেখানে এসএসসি কে ভৎসনা করেছে। এসএসসি কিভাবে নতুন শূন্যপদ, নতুন করে চাকরি প্রার্থী তাদেরকে অ্যালাউ করলো, এই প্রশ্ন উঠেছে। আর এবার স্পষ্ট করেই বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট জানতে চায় যে মেয়াদের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে কাদেরকে নিয়োগ করা হয়েছিল, সেই তালিকা এবার এসএসসি কে প্রকাশ করতে হবে। তার জন্য সময়সীমা ধার্য করে দেওয়া হচ্ছে। 10ই ডিসেম্বরের মধ্যে প্যানেল উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে হবে। আর অন্যদিকে 2025 সালের এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া হলো, তার যে ওএমআর শিট, সেই ওএমআর শিটটা এখনো কেন আপলোড করা হয়নি? যদিও এসএসসির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এত একদিকে পরীক্ষা, তারপরে রেজাল্ট এবং তারপরে ভেরিফিকেশন প্রক্রিয়া, ইন্টারভিউ, এই প্রসেসের মধ্যে এখনো তারা ওএমআর আপলোড করতে পারেননি। তবে দ্রুতই তারা সেই ওএমআর আপলোড করে দেবেন। দ্রুত সেই ওএমআর আপলোড করার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে এসএসসিকে। এসএসসি যে নতুন নেওয়া পরীক্ষা, সেই পরীক্ষার বৈধতা নিয়ে গতকাল সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে। আর পরীক্ষার পর কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে আজ এমনই মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। গতকাল সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণের পর এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। এসএসসি সংক্রান্ত একটি মামলা আগামীকাল শুনানির জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। আগামীকালই এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে আবেদনের একত্রে শুনানি করা হোক দাবি করতে থাকেন ওই আইনজীবী। আর তারপরে এই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.